বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন প্রাক্তন কূটনীতিক এবং সর্বশেষ তিনি রাশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও অন্যান্য দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন অ্যাম্বাসাডর কামরুল হাসান, এবং আমার ডানের রয়েছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস নির্বাহী পরিচালক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি অ্যাম্বাসাডর কামরুল হাসান আপনার কাছ থেকে একটু প্রথমে টার্কিশ ফরেন মিনিস্টার মিস্টার হাকান ফিদানের যে বাংলাদেশ সফর, এই সফরকে ঘিরে নানা রকমের আলোচনা আছে এবং আমি তো আপনার প্রতিক্রিয়া শুনতে চাই বা আপনি কি দেখছেন? টার্কি বাংলাদেশে গত কয়েক বছরে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেই বিবেচনা থেকে আলোচনা হতে পারে। টার্কির সাথে আসলে বাংলাদেশের সম্পর্ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমল থেকে খুব, এটা একটা আমি বলবো যে খুব শক্তিশালী একটা রূপ নেয়। এটা এরশাদ সাহেবের আমল পর্যন্ত এটা কন্টিনিউ করে। একটা সময় গেছে যে প্রতি বছর টার্কির প্রেসিডেন্ট বাংলাদেশে আসতেন, বাংলাদেশের প্রেসিডেন্ট টার্কিতে যেতেন। কিন্তু পরবর্তীতে এটা কি আমরা সংসদীয় পদ্ধতি সরকারি ফিরে যাওয়ার কারণে কি না টার্কি থেকে কিন্তু বাংলাদেশে হাই লেভেলের কোনো ভিজিট হচ্ছিল না। সর্বশেষ আমি খুব উঁচু পর্যায়ের প্রতিনিধিত্ব দেখলাম, সেটা হলো যখন রোহিঙ্গা ইনফিলট্রেশন শুরু হলো। আমি একই রাতে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয় তখন সচিব দ্বিপাক্ষিক, এক রাতে আমি টার্কির ফরেন মিনিস্টারকে রিসিভ করলাম, প্রেসিডেন্টের ওয়াইফকে রিসিভ করলাম, প্রেসিডেন্টের ছেলেকে রিসিভ করলাম। সো বলা যায় যে ওই রোহিঙ্গা সমস্যাটার সাথে সাথেই বাংলাদেশে টার্কি খুব একটা অ্যাক্টিভ রোল প্লে করার চেষ্টা করছিল। তো প্রাথমিকভাবে যেটা একটা জিনিস তো তারা খুব চেষ্টা করছিল যে গ্লোবাল যে বিশেষ করে অস্ত্রের যে বাণিজ্য, সেই বাণিজ্যে টার্কি ইজ এ নিউ প্লেয়ার। এবং টার্কির একটা সুবিধা যেটা হলো যে যেহেতু টার্কি ন্যাটোর মেম্বার, কাজেই টার্কি যে মিডিয়াম রেঞ্জে যে সমস্ত মিলিটারি ইকুইপমেন্ট তৈরি করে, যেমন আপনার ড্রোন, তারপরে এয়ার টু সারফেস মিসাইল, তারপরে রকেট লঞ্চার, তারপরে ব্যালিস্টিক না ঠিক শর্ট রেঞ্জের যে সমস্ত মিসাইল, এগুলি ন্যাটো স্ট্যান্ডার্ডের। এবং চাইনিজ আর্মসের চেয়ে একটু লিটল বিট মোর এক্সপেন্সিভ, বাট ওয়েস্টার্ন যে কোনো দেশের মিলিটারি হার্ডওয়্যারের চেয়ে অনেক অনেক চিপার। সো টার্কির তাদের অস্ত্র বাজারজাত করার একটা লক্ষ্য সবসময় ছিল। আর আরেকটা হলো যে আপনারা সবাই বোধহয় যেটা আমরা পর্যবেক্ষণ করেছি দীর্ঘদিন থেকে, সেটা হলো যে সৌদি আরব একসময় ইসলামিক ওয়ার্ল্ডে যে রোলটা প্লে করতো, অনেকটা অভিভাবকের রোল। সৌদি আরবের আজ থেকে বলা যায় যে 20-25 বছর থেকে ধরে সৌদি আরব আস্তে আস্তে কিন্তু সেই রোল থেকে সরে যাচ্ছে এবং টার্কি চাচ্ছে সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য। সৌদি আরব কি নিজের স্বেচ্ছায় এই দায়িত্ব নিতে চাইছে না, নাকি সেটা তো না চাওয়ার কোনো কারণ নাই? সৌদি আরবে আমি যেটা হয় কি, সৌদি আরবের যে লিডারশিপ যেটা আর কি, কোনো একটা কারণে আমি আমাদের দেশে যেমন একটা সময়ে এরশাদের আমলের কথাই যদি বলি, সৌদি অ্যাম্বাসেডর কি সে কি রাষ্ট্রদূত নাকি এরশাদের সমকক্ষ, এটা আমরা বুঝতে পারতাম না। হিজ পজিশন ওয়াজ দ্যাট মাচ ডমিন্যান্ট। তো সেই অবস্থান কিন্তু সৌদি আরব রাখতে পারছে না, অথবা তার ইন্টারনাল কোনো প্রবলেম হতে পারে, রাজ পরিবারের মধ্যে সমস্যা আছে, তার হয়তো দে আর ফোকাসিং মোর অন দেয়ার কান্ট্রি, মোর অন দেয়ার ইকোনমি, মোর অন দেয়ার structural adjustment with the western countries, particularly with the USA, হয়তো এগুলি কারণ হতে পারে। কিন্তু এইটার জন্য যে ভ্যাকুয়ামটা ক্রিয়েট হলো, সেই ভ্যাকুয়ামটা টার্কি দ্রুত কাভার আপ করার চেষ্টা করছে। তো যে কারণে তাদের যেমন তারা রাজনৈতিক দলগুলি বিভিন্ন দেশে, তারা আফ্রিকান দেশগুলিতে যেমন তারা পলিটিক্যালি ইন করে গেছে। হ্যাঁ, আমাদের মতো অনেকে তো বলছে যে বাংলাদেশেও তারা গত 2-4 বিশেষ করে অভ্যুত্থানের পর থেকে তো ভেরি মাচ পলিটিক্যালি ইনভলভ, এবং হ্যাঁ, এটা তো দৃশ্যমান, এটা দৃশ্যমান। নতুন রাজনৈতিক দল, বিরোধী দল, সবার সঙ্গেই তারা খুব ক্লোজলি
এবং কেউ কেউ তো বলছেন যে এই সফরেও যদিও প্রধানমন্ত্রী ফরেন মিনিস্টার তাদের সঙ্গে মিটিং করেছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে মেলামেশায় অনেক বেশি। টার্কি অনেক দিন থেকে চেষ্টা করছিল এবং আপনার একটা সময়ে ধরেন আপনি রোহিঙ্গার যে ঘটনা, মানে ওই যে ইনফ্লাক্সের পরে তাদের কিন্তু সব অ্যাক্টিভিটিস কিন্তু আসলে ঠিক রোহিঙ্গাদেরকে হেল্প মতো ছিল না, তার মধ্যেও কিন্তু কিছু কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল ছিল। তো সেই সময়ে ওইটাকে কিন্তু ম্যানেজ করা একটা সরকারের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছিল। বাট দে অলসো ডিড সাম গুড ওয়ার্কস, একটা ভালো হসপিটাল তৈরি করেছে, তারপরে দে আর অলসো গিভিং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্সেস। আমি আসছি আবার আপনার কাছে, মিস্টার পারভেজ করিম আব্বাসী। এটার উপরে জি, আমি একমত অ্যাম্বাসেডর কামরুল স্যারের সাথে, কিন্তু তুরস্কের সাথে আমাদের যে এখনকার যে আমি বলবো যে দহরম মরম, এটা আমি বলবো যে শুধু আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরের পর্ব অধ্যায় থেকে না, এটা প্রায় 100-150 বছর ধরে কিন্তু একটা ঐতিহাসিক এখানে পট আছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, এখন তো তুরস্ক অনেক ভালো ভালো কথা বলে যে বিশ্বের মুসলমানদের জন্য তাদের অনেক চিন্তা ভাবনা আছে, বা ওরা মুসলমানদের চ্যাম্পিয়ন হতে চায়, এক অর্থে এইভাবে ওরা পজিশন করছে। কিন্তু 1857 থেকে 1858 ইন্ডিয়া যে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়, ইন্ডিয়ার সিপাহী বিদ্রোহ যেটাকে বলি, সে সময় অবশ্যই এখানে ইন্ডিয়ার এখানে যে স্বাধীনতাকামী মানুষ অবিভক্ত ভারতের, তারা কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে লড়ছিল স্বাধীনতার জন্য। তখন অটোমানদের যে রাজা ছিলেন বা সুলতান ছিলেন, তাকে খলিফাও হিসেবে ধরা হতো, আব্দুল ওয়াজিদ দ্য ফার্স্ট। তো উনি একটা ফতোয়া ঘোষণা করেছিলেন, কারণ ব্রিটিশরা ওনাকে ক্রাইমিয়ান ওয়ারে রাশিয়ানদের বিরুদ্ধে সাহায্য করছিল। তো তার জন্য উনি ব্রিটিশদের রিকোয়েস্টে বলেছেন ভারতের সকল যারা মুসলমান আছে তারা যদি এখানে ভালো মুসলমানের পরিচয় দিতে চায়, তো খালিফার প্রতি আনুগত্য দেখাতে হয়, তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ না করবে। তো আপনি বুঝতেই পারছেন যে তুরস্কের কিন্তু স্ট্র্যাটেজি, অটোমান এম্পায়ার বলুন বা রিপাবলিকান টার্কি বলুন, ওদের কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু এখানে হচ্ছে তাদের জাতীয় স্বার্থের জন্য মুসলিমদের ফিলিংসে ইউজ করা। আমি কনটেক্সট হিসাবে দিলাম। এবং এমনকি আমাদের অবিভক্ত ভারতে খেলাফত আন্দোলন যখন শুরু হলো মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী নিয়ে, তখনও কিন্তু এখানে আমাদের এই বাংলার মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমি বলবো যে এখানে উজ্জীবিত হয়েছিল। এবং এখানে এটাই আমাদের আস্তে আস্তে পরে আমাদের এখানে ভারত এবং পাকিস্তানের যেখানে স্বাধীনতার আন্দোলনও কিন্তু এটার এখানে হচ্ছে বীজটা এখানে 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 শোপন করেছিল বা প্লান্টেড দ্য সিড। এবং আমাদের কাজী নজরুল ইসলাম তো অগ্নিবীণা কবিতাতে বইতে লিখেছেন কবিতা কামাল পাশা, কামালকে। তবে বুঝে টার্কির সাথে ফ্যাসিনেশন অনেক কিছু আছে। তো একটা স্কুল আছে কামাল আতাতুর্ক। জি জি জি, ঢাকাতে আছে আমাদের কামাল আতাতুর্ক অ্যাভিনিউ আছে বনানীতে, আমাদের পশ এখানে যে জায়গা যেখানে। এখনকার কনটেক্সটে আসি, স্যার ঠিকই বলেছে যে টার্কিশতে রিএন্ট্রি হয় হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিসের সময়, এবং ওদের 3টি সংস্থা আছে, হিউম্যানিটেরিয়ান সংস্থা, টিকা, আফাদ আর রেড ক্রিসেন্ট, যারা রোহিঙ্গাদের সাথে এখানে বস্তুচ্যুত বা ফোর্সেবলি ন্যাশনালিস্টদেরকে, এফডিএমএনদের সাথে তারা অনেক চ্যারিটি ওয়ার্ক করেছে বা হিউম্যানিটেরিয়ান কাজ করেছে। কিন্তু সমস্যা অন্যদিকে, এখন যে এখানে একে পার্টি যেটা আছে, আক পার্টি যেটাকে আছে, এবং হচ্ছে এরদোয়ানের আন্ডারে, তারা পলিটিক্যাল ইসলামে বিশ্বাস করে, এবং তাদের পলিটিক্যাল ইসলামের এখানে কিন্তু তুরস্ক কিন্তু এখন অনেক জায়গায় ওরা কিন্তু নানান ধরনের আমি কি বলবো যে কিছু 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 ক্ষেত্রে গৃহযুদ্ধ, কিছু কিছু যুদ্ধে ডিফারেন্ট ফ্যাকশনসকে সাপোর্ট করছে। যেমন ওরা সিরিয়াতে খুব বড় আকারে ইনভলভ ছিল বাশার আল আসাদের সরকারটাকে ফেলার জন্য, সৌদি আরবের সাথেও ছিল, ওরা সুদানে ইনভলভড আছে, লিবিয়াতে ইনভলভড আছে, এবং এখন যে ওদের যে স্ট্র্যাটেজিটাকে যেটা বলে নিও অটোম্যানিজম, যে অটোমান সাম্রাজ্যের মতো সফট রিচটা ওরা বাড়াবে। অবশ্যই ওদের মধ্যে একটা স্ট্র্যাটেজি হচ্ছে আর্মস সেল করা, এবং আর্মস সেলে এখানে যথার্থ অ্যাম্বাসেডর বলেছেন যেখানে ড্রোনের ফ্যাক্টরি। জি জি, আমরা অলরেডি কিন্তু আগে আমাদের বাইরাক্তার যে TB2 ড্রোনস ওটা কিনেছি, মাইন্ড প্রোটেক্টেড এখানে আমাদের ভেহিকলস কিনেছি, রকেট ডিফেন্স সিস্টেমস কিনেছি, রেডার জ্যামিং সিস্টেম কিনেছি। এবং তুরস্কের এখানে হচ্ছে যে আপনি বিশেষ যে 100 মানে মনে করুন ড্রোনস প্রোডাকশনের মধ্যে 67% ড্রোনস
তুরস্ক একা প্রডিউস করে, তো ওদের এখানে একটা এক্সপার্টিস আছে। আবার তুরস্কের সাথে আমাদের $1.3 বিলিয়ন একটা ট্রেড আছে, এবং আমরা এখন স্পেশাল ইকোনমিক জোনে আমরা চাইছি এখানে জয়েন্ট প্রোডাকশন হওয়ার জন্য, এবং এটা টেক্সটাইলস, রিনিউয়েবল এনার্জি, শিপ বিল্ডিং ইত্যাদি, এখানে আমরা তুরস্কের এখানে টেকনোলজি ট্রান্সফারটা চাইছি, সবই ভালো। কিন্তু টার্কির সাথে আবার একটা অ্যালাইনমেন্ট হচ্ছে, এটা একটা সিকিউরিটি অ্যালাইনমেন্ট হচ্ছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে তুরস্ক, কাতার, পাকিস্তান, আজারবাইজান, এটা কিন্তু একটা ব্লক হয়ে যাচ্ছে, এবং এই ব্লকের বিরুদ্ধে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে আরেকটি ব্লক, ইউএই, ইসরায়েল এবং ইন্ডিয়া। এখন এদের মধ্যে কিন্তু একটা রিজিনাল একটা কম্পিটিশন শুরু হয়ে যাচ্ছে, এবং তুরস্কের কিন্তু নিউ অটোমানিজম স্ট্র্যাটেজিতে বলছে ওরা ভারতের ইনফ্লুয়েন্সটা কমাতে চাচ্ছে। ওরা এই জন্যে ওরা সাউথ ইস্ট এশিয়াতে যাচ্ছে, ইন্দোনেশিয়াতে যাচ্ছে, ওরা সাহেল বা সাব সাহেল এখানে আফ্রিকান কান্ট্রিজ যাচ্ছে। এবং একটা সমস্যা যেটা তুরস্কের সাথে এখন হচ্ছে, যে ওরা মুসলিম ব্রাদারহুডের বা ওই রিলেটেড যে এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে ওইটার প্রতি একটা ওদের সমর্থন বা সফট কর্নার অন্তত তুরস্কের যে বর্তমান যে এরদোয়ানের সরকার তাদের প্রতি এক্সটেন্ড করছে। তো আমাদেরকে অবশ্যই সহযোগিতার হাত আমাদের যখন বাড়িয়েছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু উই শুড বি বিট কেয়ারফুল। কেননা এগেন এই ডিফারেন্ট অ্যালাইনমেন্টসের মধ্যে আবার প্রত্যেকটা দেশে কিন্তু তার নিজের ভেস্টেড ইন্টারেস্টটা কিনছে। তো আমরা এবং আমাদের যখন বর্তমান যে সরকার আছে তাদেরও এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের অন্যান্য দেশে প্রক্সি ওয়ার বা কনফ্লিক্টে না জড়ায়, এবং আমাদের দেশ যাতে একটা লিবারেল, ইনক্লুসিভ এবং টলারেন্ট একটা দেশ হয়, এটার প্রতি যাতে আমাদের এই কালচারের প্রতি যাতে কোনো হুমকি না আসে, এটার দিকে একটা সতর্ক একটা দৃষ্টি দিতে হবে। এই যে সতর্ক বার্তা উচ্চারণ করলেন পারভেজ, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই মানে তুরস্কের সাথে যে আপনি যদি নর্মাল বাইলেটারাল রিলেশনের কথা যদি বলেন তাহলে ঠিক আছে। তুরস্ক মানে শক্তিশালী দেশ, অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, সামরিকভাবে শক্তিশালী দেশ, তারপর হলো মুসলিম দেশ। সেই হিসাবে আমাদের তারপর হলো আমাদের সাথে প্রায় $1.5 বিলিয়ন মতো আমাদের বাণিজ্য আছে, এবং টার্কি কিছু কিছু ইন্ডাস্ট্রিও কিন্তু রিলোকেট করতে চাচ্ছে। যেমন তারা মনে করছে যে তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি তাদের ইউজফুল যে স্কিল ওয়ার্কফোর্স সেটাকে ব্লক করে ফেলছে। তো তারা সেটাকে টেক্সটাইলটাকে তারা টার্কি থেকে বের করে দিয়ে যাচ্ছে, বের করে তারা মোর ভ্যালু অ্যাড হয়, মানে আপনার টেকনোলজি ইন্টেন্সিভ এই সমস্ত ইন্ডাস্ট্রিতে তারা বেশি ফোকাস করতে যাচ্ছে। কাজে দেখা যাবে যে টার্কির অনেক ইন্ডাস্ট্রিও কিন্তু বাংলাদেশে রিলোকেটেড হতে পারে। অলরেডি আমরা বোধহয় টার্কিকে স্পেশাল ইকোনমিক জোনে প্রস্তাব দিয়েছি। ইটস এ গুড প্রপোজাল, নো ডাউট অ্যাবাউট ইট। তারপর অস্ত্রের ক্ষেত্রে আমি মনে করি যে টার্কি ক্যান বি আওয়ার ভায়াবল পার্টনার, ভেরি গুড পার্টনার। হ্যাঁ, কিন্তু আব্বাসি সাহেব যেটা বললেন সেটার সাথে আমি একমত। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে তাদের মধ্যে যেটা এখন যেমন যে নিউ অটোমানিজম যেটা, হ্যাঁ, সেই আঙ্গিকে তারা যেন কোনো রকমের রাজনৈতিকভাবে তারা বাংলাদেশের আমাদের ডোমেস্টিক পলিটিক্সে যেন কোনোভাবেই সম্পৃক্ত হতে না পারে। পারভেজ, আরেকটা সাম্প্রতিককালে বাংলাদেশের বিদেশে সাফল্যের কিছু প্রসঙ্গ এসছে আলোচনার মধ্যে, তার মধ্যে একটা তো হচ্ছে ইউএনজিএতে প্রেসিডেন্সি। সো বাংলাদেশ 8 ভোটের ব্যবধানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জিতেছেন। সো এই জায়গাটায় এবং এর মধ্যে আইএলওর একটা সম্মেলনে সহসভাপতি হিসেবে নির্বাচিত হওয়া, এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য 3 বছর আবারও সময় পাওয়ার একটা প্রাথমিক সমর্থন পাওয়া যাচ্ছে সিডিপি থেকে, জাতিসংঘের। সো এই বিষয়গুলোকে যদি আপনি কিভাবে? অবশ্যই আমি বলবো যে আমাদের যে বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি ইউএনজিএর 81তম জেনারেল অ্যাসেম্বলি এখানে যেখানে প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছে। তো এটা একটা অবশ্যই একটা গর্বের বিষয়, জাতি হিসাবে কালেকটিভলি উই ক্যান টেক স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্রাইড। এটা দ্বিতীয়বার হয়েছে, কেন আমার যতদূর মনে স্যার ভালো বলতে পারবেন, 1986 সালে আমাদের তখনকার তৎকালীন যে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী, উনি 41তম সেশনে কিন্তু উনি নির্বাচিত হয়েছিলেন, এবং তখন কিন্তু ভোটের মার্জিনটাও অনেক বেশি ছিল যতদূর আমি এখানে পড়েছি এখানে। এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর জন্য। এবং যেহেতু এখানে 190টি এখানে দেশের মধ্যে 91 to 90 ভোটস বা 99 to 91 ভোটস, এটা খুব বেশ ক্লোজ। হ্যাঁ, 8 মানে এটা যথেষ্ট ক্লোজ। কিন্তু বলবো যে বাংলাদেশ যেহেতু এটা এশিয়া প্যাসিফিকের এবারে পালা ছিল,
এবং এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাসেম্বলি। এবার জেনারেল অ্যাসেম্বলি, কেন এবার অ্যান্টোনিও গুটেরেস যিনি আছেন ওনারও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ওনার মেয়াদ শেষ হচ্ছে। তো পরের যে সেক্রেটারি জেনারেল হবেন, নির্বাচিত হবেন, এটার ব্যাপার এখানে হচ্ছে আমাদের অবভিয়াসলি ইউএনজি এর প্রেসিডেন্ট উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। এবং তার সাথে সাথে আপনি বলছেন যে আইএলওর ভাইস প্রেসিডেন্ট এবং এই আমাদের সম্মেলনে এখানে যেটা করে হয়েছে। এবং অবশ্যই আমাদের যেটাকে বলা হয় যে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য ডেফারমেন্টের আমরা একটা ফেভারেবল একটা হ্যাঁ সিডিপির কাছ থেকে আমরা একটা ফেভারেবল একটা প্রপোজাল, ওরা আবার রিকমেন্ডেশন দিয়েছে। এই সবগুলোই ভালো, কিন্তু এর সাথে সাথে আমাদের আরও কিছু কিছু লজিস্টিক্যাল ইস্যুস রেজ করছে এর মধ্যে। এবং আপনি যাওয়ার আগে অবজেক্টিভ তো হতে হবে। আমি বলবো যে ডক্টর খলিলুর রহমানের এই বিগত 2 বছরের উনার যে আমি বলবো রি-ইমার্জেন্স, কেন তো সবসময় ছিলেন, উনার কলিগদের কাছে শুনি যে হি ওয়াজ ভেরি ব্রাইট, এবং একাডেমিক্যালি ব্রাইট, কম্পিটেন্ট। এবং কিন্তু এই 2 বছরে দেখো যে এটা মিরাকুলাস একটা রিভাইভাল, কেন উনি রিটায়ারমেন্টে ছিলেন, বাংলাদেশে ফেরত আসলেন যে জুলাই আগস্ট, এখানে আপনার গণবিপ্লব বলেন, মনসুন বিপ্লব, বর্ষা বিপ্লব বলেন, তখন তো প্রথমে হলেন হাই রিপ্রেজেন্টেটিভ, তারপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তারপর ফরেন অ্যাডভাইজার, এবং তারপর যখন ফরেন অ্যাডভাইজার হন, মানে ফরেন মিনিস্টার হয়ে আফটার ইলেকশন, আর তারপর ওখান থেকে উনি চলে গেলেন হচ্ছে এখানে, ফরেন অ্যাডভাইজার হন, কিন্তু ওনার যথেষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাব ছিল। ফ্রয়েডিয়ান স্লিপ বলে, ইভেন অনেকে বলেন যে de facto foreign minister মার্কিন ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ট্রেড ডিল হলো, জি, সেখানেও কমার্স মিনিস্টারের চেয়ে ওনার উল্টাই উনি একটা বড় ভূমিকা পালন করেছেন, এটা শোনা যায়। এবং তারপরে এই নতুন যে এখানে নির্বাচিত সরকার আসলো, তখনও সে সময় অনেককে সারপ্রাইজ করে উনি ইভেন প্রফেসর ইউনূসের সঙ্গে আজকের প্রধানমন্ত্রী মানে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে মিটিং, সেই মিটিং উনি লন্ডনে ছিলেন। এবং ওখানে অনেকে ধারণা করা হয় যে এখানে এটা অনেক ভালো একটা রোল প্লে করেছিলেন, যে এখানে স্মুথ নেগোসিয়েশনের জন্য। আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড এখন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু এখন আমাদের কিছু প্রশ্ন থাকে। যেমন আমরা পেপারে দেখছি একটা আপনার প্রশ্নের মধ্যে ইঙ্গিতটা ছিল যে এখন 1 বছর উনি যখন ইউএনজি এর এখানে উনি এই জেনারেল প্রেসিডেন্ট সভাপতি হিসাবে উনি দায়িত্ব পালন করবেন, তখন এই পজিশনটা কি হবে। এটা হচ্ছে যদি বা ওনার বক্তব্য উঠে আসে, উনি বলেছেন হুমায়ুন রশিদ চৌধুরী স্যারের সময় 40 বছর আগে প্রেসিডেন্ট আছে যে একসাথে দুটো কাজ করা। কিন্তু আমার ক্ষুদ্র মাথায় যেটা আসে, 1986 সালে বিশ্ব যেরকম এখানে একটা ভূ রাজনৈতিক অবস্থায় ছিল, তার চেয়ে অনেক বেশি কমপ্লিকেটেড এবং রিস্ক প্রোন এখনকার অবস্থা। ইউএনজি এর প্রেসিডেন্ট এখন একটা ফুল টাইম হ্যান্ডস অন জব হবে, এবং আমাদের ফরেন মিনিস্টারেরও কিন্তু ফুল অন এখানে হ্যান্ডস অন জব আছে। দেখুন একসাথে 5-6টা, এক হচ্ছে সেই রোহিঙ্গা বিষয়ে এখনও কিন্তু আমরা সুন্দর একটা সমাধান পাইনি, যেটার জন্য কিন্তু উনি হাই রিপ্রেজেন্টেটিভ হয়েছিলেন। আমাদের যে এখানে আমরা ইউএসের সাথে আমরা যে একটা আর্ট বলে যে আমরা একটা চুক্তি সম্পাদন করলাম, অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ওখানেও তো আমরা দেখছি যে এখন হচ্ছে যে আমাদের গোদের উপর বিস্ফোরা, যে অনেক কিছু ছাড় দিয়ে একটা পাওয়ার এসিমেট্রি আছে। তো ক্ষমতাশীল দেশের সাথে তো অবভিয়াসলি আপনার সমান হবে না। উইন উইন সিনারিও হলেও আপনার অ্যাডভান্টেজটা কম যাবে উইকার কান্ট্রির কাছে, সবাই বুঝলাম। এখন আমাদের এখানে ইউএসটিআর এখানে আপনার সেকশন 301 এর আন্ডারে আমাদের এখানে হচ্ছে 10% আমাদের ট্যারিফ চলে আসছে, বা প্রপোজ ট্যারিফ আসছে ফোর্স লেবারের জন্য। তারপরে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু রিলেশনশিপটা পুরোপুরি স্মুথ হয় নাই। আচ্ছা, তারপর আমাদের যে ভারতের সাথে আমাদের তিস্তা চুক্তি, যেটা এখানে তিস্তা চুক্তি আমরা চাইছি, বা গঙ্গা চুক্তি যে পুনর্নবায়ন করবো এখানে শেষ হয়ে নবায়ন করার জন্য, বা ভারতের সাথে হঠাৎ করে যে পুশব্যাকের এখানে যে আমাদের খেলাটা এখন উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে, এর মধ্যে মমতা ব্যানার্জি একটা বোমশেল এখানে থ্রো করেছেন। তো আমাদের কিন্তু হ্যান্ডস আর ফুল। তো আমাদের কিন্তু এখানে আমাদের 24/7 কিন্তু একজন ফরেন মিনিস্টার আমার মনে হয় যে লাগবে। এবং ফরেন মিনিস্ট্রিতে কিন্তু এখন আমাদের এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে কিন্তু এরকম। এবং এটা আমি কিন্তু বলবো যে সরকারের যদি অবজেক্টিভলি আপনি অ্যানালাইজ করেন, বা এটা কিন্তু একটা সমালোচনা হবে যে হায়ারার্কি এবং ডিভিশন অফ রেসপন্সিবিলিটিস এখনও কিন্তু 4 মাস হয়ে গেল, সরকার কিন্তু তাদের প্রত্যেকটি মন্ত্রণালয়ে আমার মনে হয় স্ট্যাবলিশ করতে পারেন। অনেকের কথা এখানে আসে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখুন আমাদের মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন।
তো সিঙ্ক্রোনাইজেশন এবং কোঅর্ডিনেশনেরও একটা বিষয় আছে, এবং তার মধ্যে আবার যখন দেখবেন যে টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, এর মধ্যে আবার আমলারা আছেন, তো ওখানে ওরা হচ্ছে দে আর প্লেইং বোথ সাইডস। তো কিন্তু এতে যেটা হচ্ছে যে আমাদের ফরেন পলিসি প্যারালাইসিস হয়ে যাচ্ছে। কিন্তু যেমন প্রধানমন্ত্রীর প্রথম সফরটি কি হবে, এটা নিয়ে দরকারের চেয়ে অনেক বেশি ধোঁয়াশা হয়ে গেছিলো, অনেক কিছু স্পেকুলেশন হয়েছিল। এবং এই যে আমাদের যে চায়না যে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে বলছি, তার জন্যে কি আমাদের 10% এখানে শুল্ক কি আমাদের ঘাড়ের উপর এসে পড়লো না কি না, এটাও তো আমাদের মাথায় দেখতে হবে। বা আমরা যখন এখানে আমরা এই আমাদের যখন আমরা অনেক কিছু জিনিস আমরা বা তুরস্কের সাথে যে আমরা সখ্যতা করছি, এটার জন্য আমাদের কতটুকু আমাদের ব্লো ব্যাক আসবে, এগুলো কিন্তু আমাদের ফ্যাক্টর। দেখুন এখন ফরেন পলিসি অনেক সফিস্টিকেটেড হয়ে গেছে, এখন এর মধ্যে জিও পলিটিক্স আছে, জিও ইকোনমিক্স আছে, ইকোনমিক ডিপ্লোমেসি আসে। তো আমরা এখন সবার সাথে এঙ্গেজ করবো, ভালো কথা, কিন্তু প্রত্যেকটা এখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিসে ওয়ে করতে হবে। তো এত কিছু বলার কেন কারণটা আছে। ফাইনাল ডিসিশন অবশ্যই সরকারের, ফাইনাল ডিসিশন অবশ্যই প্রধানমন্ত্রী, কিন্তু আমার মনে হয় যে এখন শুধু পররাষ্ট্রমন্ত্রী না, প্রত্যেকটি মন্ত্রণালয়ের যারা এখানে দায়িত্বে আছেন, তাদের কিন্তু এখন কাজ বুঝে নেওয়া এবং কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করার সময় চলে আসছে, ডেলিভারি সময় চলে আসছে। অ্যাম্বাসাডর কামরুল হাসান, একজন প্রফেশনাল ডিপ্লোম্যাট হিসেবে আপনার কাছ থেকে শুনতে একাডেমিক্স শুনতাম আমরা। প্রথম ব্যাপার হলো হুমায়ুন রশিদ চৌধুরীর ইলেকশনের কথা বললেন। তো হুমায়ুন রশিদ চৌধুরী কিন্তু জাপানকে হারিয়েছিল, এবং সেই নির্বাচনের একটা খুব ইন্টারেস্টিং দিক হলো যে আসিয়ান যে দেশগুলি আর কি, তারা অনমাস ইয়েকে ভোট দেয়, হুমায়ুন রশিদ চৌধুরীকে ভোট দেয়। এবং হুমায়ুন রশিদ চৌধুরী সেই সময়ে জাপানের বিরুদ্ধে জয়টা কিন্তু একটা বিশাল সংবাদ ছিল। হ্যাঁ, জাপান ওয়াজ এ পাওয়ারফুল কান্ট্রি ইকোনমিক্যালি, তারপরে আমেরিকান ব্লকের দেশ, তাকে হারানো। তো সেই তুলনায় এইবারের নির্বাচনে যেটা আমরা যেমন অফিসিয়ালি মাত্র 30টা দেশে কিন্তু রিটার্ন কনফার্মেশন, আমি যতদূর শুনেছি, হ্যাঁ, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত ছিলাম না যে ওয়েদার উই আর গোয়িং টু উইন দ্য ইলেকশন। আমাদের একটা বড় দুর্ভাগ্য কি, আমরা যখন কোনো ফোরামে ইলেকশন করতে যাই, হ্যাঁ, আমাদের উপমহাদেশে আমাদের দুইজন, মানে একটা সরাসরি প্রতিবেশী, আরেকটা হলো দূরতম প্রতিবেশী, বাট সাউথ এশিয়ান কান্ট্রি। ওআইসি ফোরামে গেলে ওই দেশটা একটা দেশ বিরোধিতা করে, বাংলাদেশ যেন জিততে না পারে। আর ইন্টারন্যাশনাল ফোরামে আমরা যখন কোনো পজিশনে ইলেকশন করতে যাই, তখন আরেকটা দেশ বিরোধিতা করে, ইভেন তাদের লাইক মাইন্ডেড পার্টি বাংলাদেশের ক্ষমতায় থাকলেও। যে কারণে আমাদের অনেক যোগ্যতম প্রার্থী হেরে গেছে বিভিন্ন সময়ে। তো সেদিক দিয়ে আমি বলবো যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, উনি খুব ভালোভাবে ইলেকশনটা ম্যানেজ করেছেন। হ্যাঁ, খুব স্বল্প সময়ে আসলে, খুব স্বল্প সময়, এবং মানে উনি তো ব্যাক ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে কে তাকে ভোট দিয়েছে, কে তাকে ভোট দেয়নি, এটা ইজিলি বের করা যায়। তো আমি বলবো যে এটা একটা বড় রকমের মানে ব্যক্তিগত সফলতা, এবং আমাদের যে টিমটা, আমাদের মানে আমরা অনেক সময় আমাদের দূতাবাসগুলিকে গুরুত্ব দেয় না। যেই 30টা রিটার্ন দিয়েছে, এরা বোধহয় যে রেসিপ্রোকাল এক ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, যে কোনো জায়গায় ফোরামে আমরা সাধারণত ওইটাই হয়, বলা হয় যে আমরা ইকাওতে তোমাদেরকে ভোট দিব, তোমরা এখানে আমাদেরকে ভোট দাও। হ্যাঁ, ওইরকম হয়তো অ্যারেঞ্জমেন্ট 30টা হয়তো ওইভাবেই আসছে। আর সাধারণত এই ধরনের নির্বাচনে আমার নিজেরও যে সরাসরি যে অভিজ্ঞতা, সেটা হলো যে কেউ সরাসরি প্রতিশ্রুতি দিতে চায় না, আনলেস যদি আপনার কোনো একটা ব্লক যদি আপনাকে এন্ডোর্স করে, যেমন আপনার অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি, তারা সিদ্ধান্ত নিল যে এই বছর ইউএনের সেক্রেটারি জেনারেল তারা থেকে চায়, আফ্রিকা থেকে চায়, তখন দেখা গেল যে একদম 52টা কান্ট্রি চোখ বন্ধ করে সমর্থন দিয়ে বসে। আসিয়ানরা ব্লক হিসাবে ভোট দেয়। সাউথ আমেরিকাতে প্রবলেম আছে, ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু ভাগ হয়ে যায়। হ্যাঁ, তো ইভেন ওয়াইসি তো বোধহয় না, ওয়াইসিতে তো খুব সমস্যা, খুবই সমস্যা। ওয়াইসিতে 2-3টা দেশের কথাই চূড়ান্ত হয়, মানে পাকিস্তান বিরোধিতা করলে আপনার জিতার কোনো সম্ভাবনা নেই। সো এখন যে প্রশ্নটা পারভেজ উল্লেখ করলেন যে ফরেন মিনিস্টার, আমরা দু রকমের কথা শুনেছি। এক সময় শুনেছি যে তিনি ছুটি নেবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, আর উদাহরণ হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টেনে তিনি বলছেন যে নজির তো আছে, এত ব্যস্ত হবার কি আছে। পররাষ্ট্রমন্ত্রীর জবটা ফুল টাইম জব, এবং বিশেষ করে যেই পরিস্থিতিতে নির্বাচন হলো, যেই পরিস্থিতিতে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, এবং আমাদের সামনে
অনেকগুলি গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ডিসিসিভ রোল প্লে করতে হবে। যেমন গ্যাঞ্জেস ওয়াটার ট্রিটি যেটা ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। এখন এটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের বোধহয় জয়েন্ট রিভার কমিশনের একটা টিম ক্যালকাটাতে গেছে। তো এইটা কিন্তু একটা বড় একটা ইস্যু। হ্যাঁ, তারপর আপনার রোহিঙ্গা ইস্যু। হ্যাঁ, তারপরে নতুন প্রধানমন্ত্রী এসছেন, তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু দেশে ভিজিট করবেন। হ্যাঁ, এবং যেহেতু এটা সরকার প্রধান হিসাবে ওনার প্রথম রাষ্ট্রীয় সফর হবে, তো সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে হ্যাঁ, মালয়েশিয়াতে, হয়তো পরে চীনে যাবেন, ভারতে যাবেন, এটা তো আমরা মোটামুটি বুঝতে পারছি। হয়তো সৌদি আরবও যাবেন উনি, যুদ্ধ থেমে গেলে। তো সেই ক্ষেত্রে মানে যদি আপনার পররাষ্ট্রমন্ত্রী যদি ফুল টাইম না হয়, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় বিপদের বিষয় হবে। বড় বিপদের বিষয় হবে সরকার প্রধানের জন্য। বাট ইউএনজি এর প্রেসিডেন্সিটা কি ফুল টাইম? ওইটা আমি যেটা পড়েছি বিভিন্ন জায়গায়, সেটা হলো যে এটা কিছু স্ট্রাকচারালি কিছু চেঞ্জ করা হয়েছে, যেখানে এখন বোধহয় অনেকগুলি মিটিংয়ে ইয়াকে থাকতে হয়, প্রেসিডেন্টকে থাকতে হয়, প্রিজাইড করতে হয়, তারপর কিছু ভিজিটও করতে হয়। একটা বোধহয় পার্মানেন্ট অফিসার, একটা পার্মানেন্ট অফিস মেনটেন করতে হবে, এবং আমি যতদূর জানি যে সেই অফিসের পরিচালনার ব্যয় পুরাটাই বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। এবং আরেকটা হলো যে সম্ভবত এটা যেহেতু অনারারি জব, তো যিনি ইউএন জিএ সেক্রেটারি জেনারেল এবং এজিএ যারা তারা হন, মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তারা পেইড, কিন্তু প্রেসিডেন্ট পেইড না। সো এটা তো আসলে একটা মানে বাংলাদেশের একটা বড় এঙ্গেজমেন্ট হবে, বাট এটাতে কিছু অ্যাডভান্টেজও আসতে পারে। যেমন আপনি যদি কোনো একটা মিটিং প্রিজাইড যদি করেন, আপনি যদি একটু যদি হন, এটাকেই বলে যে প্যাট্রিয়টিক হন, অথবা একটু যদি আপনি শ্রুড হন, আপনি কিন্তু আলোচনার মোড় কিন্তু আপনি করতে পারেন, ইম্প্রোভাইজ করতে পারেন, অথবা আপনি ঘোরাতে পারেন। এবং যেহেতু আমাদের এলডিসি গ্রাজুয়েশন নিয়ে মানে এটা মানে একটা সময়ের জন্য 3 না 3.5 বছরের জন্য এটাকে মানে স্লো ডাউন অথবা স্থগিত করার একটা চিন্তাভাবনা চলছে, সেক্ষেত্রে হয়তো ইন দ্যাট ক্যাপাসিটি হি মে প্লে আ রোল। এটা একটা দিক। আর আরেকটা খুব মানে আমি মনে হয় আমি রেফারেন্সটা একটু টানি, সেটা হলো আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে ব্যাপারটা একটু টানি, তাহলে আপনি সেটা বোধহয় আরেকটু ক্লিয়ার হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সামাদ আজাদ সাহেব। তো সামাদ আজাদ সাহেবকে কিন্তু বঙ্গবন্ধু সরিয়ে দিতে বাধ্য হলেন, কারণ তখন আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে যে সমস্ত ত্রিপক্ষীয় আলোচনা চলছিল এবং আমাদের রিকগনিশনের ব্যাপার ছিল, হ্যাঁ, এবং আমাদের কেউ যাতে আমাদেরকে রিকগনিশন না দেয় সেটার জন্য পাকিস্তান সাংঘাতিক রকম ক্যাম্পেইন করতেছিল। ওই রকম একটা সিচুয়েশনে কিন্তু ইয়াকে নিয়ে আসা হলো, কামাল হোসেন সাহেবকে নিয়ে আসা হলো। তো আপনি স্পেশাল সিচুয়েশন কিন্তু আপনার করে, মানে ডিমান্ড করে যে ইউ নিড সামওয়ান যে তার জবটা বুঝে এবং মানে একটা লম্বা সময় সে এটাকে করবে। কিন্তু প্রধানমন্ত্রী যদি এরকম একটা ধারণা হয়ে থাকে, মানে ধারণা তৈরি হয় যে উনি অর্ধেক সময় যদি দেন, অন্য যে কোনো ফুল টাইমের চাইতে উনি ডেলিভার বেশি করতে পারবেন বা পারফর্ম ভালো করতে পারবেন, হোয়াট ডু থিঙ্ক? এটা আসলে উত্তর দেওয়া খুব কঠিন, খুবই কঠিন। পারভেজ, আপনি দিতে পারবেন? হ্যাঁ, না, এটা তো একমাত্র প্রধানমন্ত্রী দিতে পারবেন, কিন্তু আমাদের দেশে কিন্তু এই দায়িত্ব যদি আপনারও থাকতো বা আপনি নির্বাচন করবেন, সো আপনার সামনে একটা অপশন হচ্ছে যে উনি হাফ টাইমার, আর অন্য অপশন হচ্ছে যে অনেক ফুল টাইমার, তা আপনি কি করতেন? কিন্তু পারফরমেন্স উনি যা করছেন, একটা তো জিনিস সত্যি কথা, ফুল টাইমার আমি পররাষ্ট্রমন্ত্রী হলে কিন্তু আমি ইলেকশন করতাম না। আচ্ছা, কারণ আমি জানি যে মানে এই সরকারকে এই সরকার যে নতুন সরকার আসছে তাকে মানে ফরেন পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে আমাকে একটা বড় রকমের রোল প্লে করতে হবে। সো দুই জায়গাতে তো আমি করতে পারবো না, সময় দিতে পারবো না। এখন একটা তো জিনিস অনস্বীকার্য, দ্যাট আমাদের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইজ কেপেবল। এটা আমরা অনেকগুলো ডেভেলপমেন্ট পার্টনার্স বা আমাদের বিদেশি বন্ধুদের কাছ থেকে শুনি, এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রীর আস্থা আছে, না তো ওনাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিতেন না।
আর হ্যাঁ, হতে পারে যে উনি যদি এখানে দুটো কাজ যদি সুচারুভাবে উনি সম্পন্ন করতে পারেন, তাহলে ওয়াই লুজ দ্য সার্ভিসেস অফ ভেরি কেপেবল ফরেন মিনিস্টার, যেটা পারসেপশন অনুযায়ী। কিন্তু আমি যেটা আবার বললাম, বাংলাদেশের নিজস্ব এখন যে ফরেন পলিসি এবং জিও পলিটিক্যাল চ্যালেঞ্জেসগুলো আছে, এবং আমরা ভুলেই যাচ্ছি যে আমাদের কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধটা কিন্তু এখনো শেষ হয় না, ওটার ফল আউটও আছে। এই সেকশন আমাদের এই সেকশন 301 যেটা আছে ওটাকে নিয়ে ডিল করতে হবে 10% ট্যারিফের নিয়ে। 101টা সমস্যা আছে। আবার ইউএনজিএরও কিন্তু এখন হচ্ছে অ্যান্টোনিও গুটেরেস নিয়ে যে নির্বাচনটা হবে বা ওটার নিয়ে যে লবিং হবে, তখন কিন্তু প্রেসিডেন্ট একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আপনি যদি সুপারম্যানও হন, দুটো জায়গার মধ্যে কিন্তু আপনার এখানে ডিভিশন অফ লেবার করতে চ্যালেঞ্জিং হবে। সো আমি আপনার ওই পুরনো প্রশ্নে যাই যে প্রধানমন্ত্রী প্রথম সফরে মালয়েশিয়া যাচ্ছেন। আমরা জানি যে তার প্রথম ইনভাইটেশন এসছে ভারত থেকে, পররাষ্ট্রমন্ত্রী চীন সফর শেষে চীন থেকে ইনভাইটেশন এসছে। মালয়েশিয়ান প্রধানমন্ত্রী যখন ওনাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন, তিনি তাকে ইনভাইট করেছেন, এবং মাঝখানে আমরা শুনলাম যে তিনি হয়তো নিরপেক্ষ কোনো একটা দক্ষিণ এশীয় কোনো দেশে যাবেন, ভুটান যেতে পারেন, এরকম আলোচনা হয়েছিল। সো এই জায়গাটা আসলে এটার স্ট্র্যাটেজিক গুরুত্ব কি, মানে কোনো গুরুত্ব বহন করে তেমন কি আর আদৌ? আর মালয়েশিয়া যাওয়াটাই কি আসলে একটা, নিঃসন্দেহে মালয়েশিয়ার সঙ্গে আমাদের অনেক রকমের এনগেজমেন্ট আছে, কিন্তু এটাও কোনো একটা নিরপেক্ষ ভেন্যু কি, ভেন্যু বলতে মানে দেশ কিনা সফরের জন্য? আসলে একটা দেশ যখন বাংলাদেশের মতো যায় মানে পজিশনে থাকে, যে জনসংখ্যা অনেক কিন্তু অর্থনীতি এখনো দুর্বল, এবং ভৌগোলিকভাবে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে যে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে এবং আমাদের বে অফ বেঙ্গলের একদম উপরে, তো এটার উপর কিন্তু অনেক দেশেরই কিন্তু হচ্ছে চাপ থাকে। এবং আমরা সবাই জানি যে বিগত 10 বছর ধরে, যেটা আপনার প্রোগ্রামে বলতে বলতে 100 বার বলে ফেললাম এতবার, যে একটা নিউ কোল্ড ওয়ার শুরু হয়েছে, যেখানে বাংলাদেশে একটা ত্রিমুখী একটা সংঘর্ষ না বললেও আমি বলবো ত্রিমুখী এখানে একটা প্রতিযোগিতা চলছে, যে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র, এই ট্রায়াঙ্গুলার এখানে হচ্ছে একটা কম্পিটিশন। এবং এখন হচ্ছে যে আবার পুরানো আমাদের যে ভাইরা যেখানে ছিল লং লস ভাই, পাকিস্তানিরাও ফেরত আসছে, এবং নতুন পাগল হিসেবে আমাদের তুরস্কের বন্ধুরাও এখানে উকিঝুঁকি দিচ্ছে। তো মানে ইটস গেটিং মোর, মানে আমি বলবো যে ইন্টারেস্টিং। তো এই সময় একটা নবনির্বাচিত সরকারের প্রধান হিসাবে ওনার প্রথম যে এখানে সফরটা, নিশ্চয়ই এখানে এক ধরনের একটা কিউরিওসিটি আছে। এখন আমি বুঝতে পারছি যে প্রধানমন্ত্রীর এখানে হেজিটেশনটা আমি কোথায়, আমি এটা বুঝতে পারছি। কেন চীন এখন তো এখানে অফিসিয়াল ন্যারেটিভ অনুযায়ী ডেভেলপমেন্ট পার্টনারও বটে, স্ট্র্যাটেজিক পার্টনারও বটে, আর ভারতও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার। এবং ভারত বিগত 6-7 মাস ধরে অন্তত বিএনপির প্রতি তাদের যে পারসেপশন চেঞ্জ করেছে, তাদের ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশনসে অনেক অংশে এটা প্রতিফলিত হয়েছে। সর্বশেষ তো ওয়েস্ট বেঙ্গল জি 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 জি। তো এখন এই দুটো দেশের মধ্যে চুজ করাটা ডিফিকাল্ট, এটা প্রাইম মিনিস্টারের জন্য। এবং যতটা না এটা চীনের উপর এখানে এটা রিয়াকশনটা হতো, আমরা দেখেছি যে আমাদের ভারতীয় বন্ধুদের মধ্যেও একটু দরকারের চেয়ে বেশি একটু এক ধরনের একটা হিস্টেরিয়া হয়ে গেছিল, যে চীনের সফরে এখানে গেলে এটা কীরকম মনে হবে। এখন এটাও ঠিক যে ভারতীয়দের একটা চীনের প্রতি নিয়ে একটা সিকিউরিটি একটা কমপ্লেক্স আছে, এটা অস্বীকার করে লাভ নেই। তো দুটো দেশের মাঝখানে একটা 3 নম্বর দেশ এখানে আমরা সবাই ভাবছিলাম, আমার ব্যক্তিগত যেটা চিন্তা ছিল ভুটান। তো এখন অনেকে অন্য একটা দেশের নাম স্বীকৃতি দিয়েছে, তার জন্য যাওয়া যাবে। তো মালয়েশিয়া যেহেতু গেলেন উনি এখানে, তো ইটস এ সেফার রাউট আমি বলবো। ইউরোপিয়ান কোনো দেশের জন্য যাওয়াটা হয়তো বা এই সময়, এখন ইউরোপের অনেকগুলো ক্রাইসিস আছে, তো আর মিডল ইস্টও সেই অর্থে একইভাবে ওখানে যাওয়া যাচ্ছে না। তো আর বাকিটা কি রইলো? তো এখন বাকি বলতে তো এখানে মালয়েশিয়াতে আছে প্রচুর। বাংলাদেশ থেকে দেশের স্বার্থ আদায় করা যাবে, কারণ এখন তো আর ওই ফটোশুটের সময় নেই একদম। আর আমাদের মনে প্রধানমন্ত্রী ওই মানসিকতা নেই, আর তিনিও সেরকম না। জি। তো এখানে আমাদের মালয়েশিয়াতে এখানে প্রচুর বাংলাদেশি আছে, তারপরে শ্রম বাজারের হিসাবে, কারণ আমরা তো আমাদের প্রধানমন্ত্রীদের বাক সম্মেলনও যেতে দেখেছি। জি। তো এবং এখানে আমাদের যে বাংলাদেশি যে প্রবাসী শ্রমিকরা আছে মালয়েশিয়াতে, তাদের যে নানান ধরনের সমস্যা আছে, ওগুলোকে যদি ওই সফরে গিয়ে যদি ইনস্টিটিউশনালি যদি রেকটিফাই করা যায়, আমি বলবো ইটস উইন। এবং মালয়েশিয়া থেকে আমরা প্রচুর আমদানি করি,
আমাদের এখানে প্রচুর পর্যটক যান, অনেক বাংলাদেশি ছাত্রছাত্রী ওখানে পড়াশোনা করে, অনেক মালয়েশিয়ানের সেকেন্ড হোম আছে। তো আমি বলবো ইটস নট এ ব্যাড চয়েস। কিন্তু হ্যাঁ, আপনার আবার প্রশ্নের মধ্যে আবার একটি ইঙ্গিত ছিল যে মালয়েশিয়াও কিন্তু পলিটিক্যাল ইসলামের কিন্তু এখনকার বর্তমান যে এখানে ঘরানাটা আছে, তুরস্কের মতো ওই রকম না হলেও কিন্তু সফট পলিটিক্যাল ইসলামের কিন্তু এখানে সেন্টার রাইটে আছে। পলিটিক্যাল ইসলাম, অ্যান্টি ওয়েস্ট, দুটোই আছে এখানে, দুটোই আছে। তো এটাও আমাদের মধ্যে এখন আর সমস্যা হচ্ছে যে অ্যান্টি ওয়েস্ট বা অ্যান্টি ওয়েস্ট যে সেন্টিমেন্টসটা অনেক অংশে আরও এটা ফ্যাশনেবল হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই প্রেসিডেন্সির সময়। তো সুতরাং এখন অ্যান্টি ওয়েস্টটা এখনো একটা অনেকটা ওই 60s আমরা সবাই যেমন কমিউনিস্ট হতে ভালোবাসতো, অনেকটা এইরকম এটা হয়ে গেছে। তো অ্যান্টি ওয়েস্টে পুরোপুরি ওটা আমি বাইন করি না, কেন মালয়েশিয়ার এখানে অনেকটা হচ্ছে ওয়েস্টার্ন গুডউইলের উপরও ডিপেন্ডেন্ট। বাট মালয়েশিয়াও কিন্তু ব্যালেন্স করে হচ্ছে চীনের এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের মাঝখানে। সো মালয়েশিয়া হচ্ছে বাংলাদেশের একটা সফিস্টিকেটেড ভার্সন। সেই অর্থে ওই ভিজিটটা আমার মনে হয় খারাপ কিছু হবে না। কিন্তু এটাও ঠিক যে আমাদের এখানে ইমিডিয়েট নেইবার এবং নিয়ার নেইবার ইন্ডিয়া এবং চায়নার সাথে একটা কেয়ারফুল ক্যালিব্রেশন ব্যালেন্স এটা থাকতেই হবে। আপনি ফরেন পলিসি যেটা নাম দিয়ে বলেন, কিন্তু ওইটা আমাদের বাংলাদেশের ফরেন পলিসিতে এটা প্রতিফলিত হতে হবে। অ্যাম্বাসেডর কামরুল হাসান, আমি বোধহয় দেং শিয়াওপিংয়ের একটা কথা দিয়েই শুরু করি। সেটা হলো যে 1992-তে উনি দক্ষিণ চীন সফর করছিলেন। তো চায়না তখন এই সোশ্যালিস্ট ইকোনমি থেকে মার্কেট ইকোনমিতে চেঞ্জ হচ্ছে। তো সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে চায়না কখন নিজেকে অ্যাসার্ট করতে যাবে। তো উনি বললেন যে আমাদের কাজ করতে হবে নীরবে, হ্যাঁ, সমস্ত এফোর্ট দিতে হবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। অর্থনৈতিক উন্নয়ন যদি হয় সেটা স্বাভাবিকভাবে আমাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করবে এবং একটা পর্যায়ে আমাদের জানান দিতে হবে না, সারা দুনিয়া জানবে যে চীন একটা শক্তিশালী দেশ। তো আমার মনে হয় যে এই সরকারের উচিত হবে সেটা হলো যে খুব কোনো দেশের সাথেই অতিরিক্ত মাখামাখির দরকার নেই, একটা নিরাপদ দূরত্ব রেখেই মানে ফোকাস করা অর্থনৈতিক উন্নয়নের জন্য। এবং সেই অর্থনৈতিক ওই আমাদের সংবিধানের যে ফরেন পলিসি আছে সেটাতে স্টিক করতে চাইছেন? ওইটা তো কোনো ফরেন পলিসি না, ওটা একটা ম্যাক্সিম, ওটা হচ্ছে ওটা আপনার যার সাথে আপনার সম্পর্ক রাখলে আপনার আপনার ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাক্সিমাইজ হবে, আপনি তার সাথেই সম্পর্ক রাখবেন। হ্যাঁ, তো আমি সিঙ্গাপুরের উদাহরণটাই জানি। সিঙ্গাপুর একটা সময়ে সুয়ার্ত মনে করতেন যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর ঐতিহাসিকভাবে ইন্দোনেশিয়ার অংশ সুকর্ণের সময়। তারপরে যখন সুকর্ণের পতন হলো, সুহার্তো যখন আসলো, হ্যাঁ, সুহার্তো তখন ওই ডকট্রিন থেকে সরে আসলেন। তো ওই সময়টাতে সিঙ্গাপুর যেটা চেষ্টা করেছে যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার সাথে এক ধরনের রিলেশন মেনটেন করে সিঙ্গাপুরকে একটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানো। আমাদের মনে হয় যে সেরকম একটা স্ট্র্যাটেজি নিতে হবে। এখন আসি মালয়েশিয়া ভিজিটে। তো আমার মনে হয় যে যদি মানে সরকার প্রধান যদি প্রথম সফরটা ভারতে করতেন অথবা প্রথম সফরটা চায়নাতে করতেন, এটা নিয়ে বিভিন্ন রকমের মিস ইন্টারপ্রিটেশন হতো। হ্যাঁ, তার চেয়ে উনি এমন একটা দেশ বেছে নিলেন। মানে এই মিস ইন্টারপ্রিটেশন যদি হয় তাহলে এরপরে কোথায় যাবেন সেটা নিয়ে হবে না? না, এটা বাই চীনে যাবেন না ভারত যাবেন? যে প্রথম ভিজিটটা যদি মালয়েশিয়াতে হয়ে যায় তখন এটা নিয়ে আগে কোন দেশে আগে ভিজিট করলো ওইটা সামনে আসবে না। কাছাকাছি সময় তিনি হয়তো দেখা যাবে যে একই সঙ্গে দুটো দেশে কোথায় কবে যাবেন অ্যানাউন্স করতে পারেন। তো মালয়েশিয়া আমাদের জন্য অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমাদের প্রায় মানে 5 লাখের মতো লোক সেখানে কাজ করছে, আমাদের 11,000 স্টুডেন্ট সেখানে পড়াশোনা করছে। মালয়েশিয়া থেকে আমরা যে সিঙ্গাপুরের সাথে আমাদের যে ট্রেড ডেফিসিট, এই ট্রেড ডেফিসিটের একটা প্রধান কারণ হলো যে মালয়েশিয়ান যে পাম অয়েল বাংলাদেশে আসে সেটা পেমেন্ট হয় আপনার ইন্দোনেশিয়াতে সিঙ্গাপুরে। সো আমাদের তারপর সফটউড যেটা আসে বাংলাদেশে সেটা থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে। মানে মালয়েশিয়ার সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সব ব্যাপারেই কিন্তু একটা বিরাট রকমের সুযোগ আছে যদি আমরা সেই রিলেশনটা যদি আমরা সেভাবে বিল্ড আপ করতে পারি। তো সেই অর্থে প্রধানমন্ত্রীর প্রথম সফর মালয়েশিয়া হওয়াটা আমি খুব একটা মানে আমার মনে হয় এটা ইটস এ গুড ডিসিশন। আর
মালয়েশিয়ার এখন যিনি আনোয়ার ইব্রাহিমের কিন্তু আপনারা জানেন কি না, আনোয়ার ইব্রাহিম কিন্তু যখন যুবনেতা ছিলেন তখনও কিন্তু উনি বাংলাদেশে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের সম্মেলনে। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। তো বাংলাদেশকে উনি খুব ভালোভাবে চিনেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে শুধু বাংলাদেশ নয়, উনি বাংলাদেশের রাজনৈতিক দল জামাত ইসলাম, ইসলামী ছাত্র তাদেরকে ভালো চেনেন। সবাইকে চিনি। পলিটিক্যাল ইসলামের কথা যেটা জি বলছেন, জি। মহাতির মোহাম্মদের সাথে তার গোলমালের কিন্তু মূল কারণটা হলো এই যে পলিটিক্যাল ইসলাম। হ্যাঁ, যদিও মানে আনোয়ার ইব্রাহিমকে তিনি জেলে পাঠিয়েছেন ভিন্ন কারণে, কিন্তু মূল সমস্যার জায়গাটাই ছিল এটা। তো এবং তিনি মানে ইউনূস যখন আসলো, হি মেড ই স্টপ ওভার। তারপর আমাদের নতুন প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসলেন তাকে উনি সরাসরি ফোন করলেন। তার মানে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশের ব্যাপারে একটা আগ্রহ আছে, এবং সেই আগ্রহটাকে যদি আমরা পজিটিভলি আমাদের দেশের ইন্টারেস্টে যদি আমরা লাগাতে পারি। এখানে আরেকটা প্রসঙ্গ আনতে চাই, মানে খুবই হয়তো সাধারণ প্রশ্ন, কিন্তু যেহেতু চীনের প্রসঙ্গে আমরা আলোচনা করছি, আমরা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরে দিন যত গড়াচ্ছে চীনে বাংলাদেশে বিভিন্ন সরকারের প্রতিনিধি দল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল, সাংবাদিকরা, ব্যবসায়ীরা, মানে বলা যেতে পারে আপনার প্রতি সপ্তাহে সরকারি দল, বিরোধী দল, ছাত্র নেতৃবৃন্দ ভিজিট করতে যাচ্ছে। একই দলের হয়তো নিয়মিত বিরতিতে বড় বড় টিম যাচ্ছে। এমনকি সর্বশেষ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীর অফিসের 15 জন প্রশিক্ষণ গ্রহণের জন্য চীনে গেলেন। মানে এটাকে আসলে আপনারা কীভাবে দেখেন? জি, আমি জাস্ট আপনার এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন, আপনি যখন বলছেন প্রথম সফর, তো আমি এটার সাথে একটা প্যারালাল ডেভেলপমেন্টও বলি। এটা আমরা জানি, আপনি জানেন, মিয়ানমার বা বার্মা, যেটাকে আমাদের পশ্চিমা বন্ধুরা বলতে ভালোবাসে, ওদের যে নবনির্বাচিত যে প্রেসিডেন্ট যে আছে মিন অং হ্লাইং, যে এখানে যিনি ক্ষমতা থেকে মানে নিজে ক্ষমতা দখল করে এখানে আবার টাটমান্ডা এখানে লিগেলাইজ করলেন আবার প্রেসিডেন্ট হয়ে, ওনার প্রথম সফর কিন্তু আবার ভারতে। ভেরি ইন্টারেস্টিং। যদিও বা ওনার কিন্তু চাইনিজ ব্যাকিং আছে, $27 বিলিয়ন বিনিয়োগ আছে এখানে, এবং 597টি প্রজেক্ট চাইনিজরা করছে, কিন্তু উনার প্রথম সফর কিন্তু চীনে না। চীন কিন্তু আশা করছিল যে সফরটা ওখানে প্রথম হবে, উনি কিন্তু সফরটা ডাইভার্ট করার জন্য ভারতে গেলেন। তো ভারতে বোধ আমাদের নিয়ে এখন আপাতত ওদের দুঃখটা একটু কমে যাবে। তো এটা, এবং এটা কিন্তু একটা প্যারালাল ডেভেলপমেন্ট। আমরা বুঝতে পারছি যে এটাও একটা সিগন্যাল আমরা বুঝতে পারছি যে এখন ভারত তার কালাদান মাল্টিমোডাল কানেক্টিভিটি প্রজেক্ট, এটার উপর আবার এটা রিভাইভ করতে চাইবে, এবং রাখাইন স্ট্রিটে এখানে ওদের এন্ট্রিটা আবার ওরা আনতে চাইবে এখানে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের মণিপুরে এখন এখানে একটা বিশৃঙ্খলা চলছে, এক ধরনের একটা লো কি ইনসার্জেন্সি চলছে মিজো এবং মেটে গ্রুপদের মধ্যে, এবং ওরা এটা যাতে স্পিল ওভার না করতে চায়, তো ওরা আবার হচ্ছে যে মিয়ানমারের সাথে আবার এনগেজ করছে। তো সুতরাং এখন কিন্তু আপনি বুঝতে পারছেন যে জিও ইকোনমিক রিকোয়ারমেন্টের জন্য ভারত কিন্তু আবার এখন পিভট করছে মিয়ানমারের কাছে। তো এইসব জিনিসগুলো কিন্তু খুব ফ্লুইড টাইমে থাকে। তো বাংলাদেশ এটাও মাথায় রাখা উচিত। এখন আপনার প্রশ্নের উত্তরে আমি এখন এখানে যাচ্ছি। এখানে চীনের ফুটপ্রিন্টটা কেন বাড়বে না, এটাই তো আশ্চর্যের বিষয়। কিন্তু চীনে যেটা বলা হয় যে চেকবুক ডিপ্লোমেসি, চীনের চেকবুকটা খুবই বড়, এবং এটাও ঠিক যে চীন হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। হ্যাঁ, চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় হচ্ছে আমাদের আমদানির বাজার, এবং আমাদের লার্জেস্ট ট্রেড পার্টনার, এবং অবশ্যই হচ্ছে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে BRI প্রজেক্টে ওরা অনেক টাকা কমিট করেছে। ইটস এ ডিফারেন্ট স্টোরি, ওরা যতটা কমিট করেছে তার চেয়ে অনেক অ্যামাউন্ট ফান্ড ডিসবার্স কম করেছে, এবং অবকাঠামোগত বিনিয়োগের জন্য পোর্টস, ব্রিজেস, ইলেকট্রিসিটি জেনারেশন, এগুলোতে চীনের সাথে চীন হচ্ছে যে অল্প খরচে টেকসই এখানে কনস্ট্রাকশনটা করবে, এবং ওরা আমাদের 99% আমাদের পণ্যের উপর ওরা হচ্ছে শুল্ক সরিয়ে দিয়েছে রপ্তানির ক্ষেত্রে। কিন্তু যেসব খাতে ওরা সরিয়েছে, বেশিরভাগ জায়গায় আমাদের এখানে রপ্তানি করার এখানে এবিলিটি নেই। ভারতের ক্ষেত্রে একই জিনিস। এখন আমাদের এবং সবচেয়ে আপনি যে কথাটা বলছেন, চীনের মোজেজা আছে কেন, মানি টক্স কেন। আপনি দেখুন, আমার এখনও মনে আছে, এটা বোধহয় কি 2019 নির্বাচন, এখানে শেখ হাসিনার নির্বাচনের পরে আমরা দেখলাম 18 যে ভারতীয় হাই কমিশনার এবং হচ্ছে যে চীনের এখানে অ্যাম্বাসেডর ঢাকায় যে ছিলেন, দুজনেই তৎকালীন হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর জন্য কিন্তু একটা কম্পিটিশন হয়েছিল। চীন থেকে বোধহয় সোনার একটা নৌকা এখানে। আচ্ছা, তো এখন ওইটা যদি হয়,
তাহলে আপনি যদি বলেন যে শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসন আমল, বিশেষত 2018 পর থেকে, যেটা বলবো যখন ওখানে 14 পর থেকে 14তে তো বিএনপি বয়কট করেছে, আপনি যদি ধরতে পারেন, এখানে যদি এখানে তর্কের খাতিরেও বলেন, 2018 থেকে এটাতে আপনি আওয়ামী লীগের দলকানা সমর্থক এটা জাস্টিফাই করতে পারবে না। তা আপনি ধরেন এখানে 2014 থেকেই ধরলেন, 18 থেকে ধরলেন, সেই আমল থেকে দেখুন যখন আমরা বিআরআইতে ঢুকলাম, তারপর আমাদের তখন হচ্ছে চীনের তখন হচ্ছে এখানকার ফুটপ্রিন্টটা এক্সপ্যান্ড করা শুরু করলো, ওদের যে সিল্ক রুট স্কলারশিপ বলে এখানে একাডেমিয়ার সাথে এনগেজমেন্ট করা শুরু করলো, ব্যবসায়ীদের সাথে শুরু করলো, সিভিল সোসাইটির সাথে শুরু করলো। কোনোটাই খারাপ কিছু, এটা চীন কিন্তু এইরকম স্ট্র্যাটেজি সব জায়গায় এটা ডুপ্লিকেট করে। কিন্তু দক্ষিণ এশিয়াতে চীনের কিন্তু এখানে আলাদা রকমের একটা ইম্পর্টেন্স আছে। কেন আবার বলছি, বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা, কেন ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন ইন্ডিয়ান স্টেটস আছে এবং শিলিগুড়ি করিডোর আছে, ওটার সাথে বাংলাদেশ একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এবং তাদের যে মালাক্কা যে স্ট্রেটের যেখানে ট্র্যাপটা আছে, ওখান থেকে বের হওয়ার জন্য ওরা ইনভেস্ট করেছে হচ্ছে চিয়াকপুতে, বিশাল বড় একটা পোর্ট, এবং ওখান থেকে ওরা গ্যাস এবং আপনার তেলের এখানে হচ্ছে পাইপলাইন ওরা নিয়ে গেছে ইউনান পর্যন্ত। তো ওটার সাথে বাংলাদেশকে ওরা তার মানে স্ট্র্যাটেজিক্যালি ওরা ইনভেস্টেড। কেন বাংলাদেশে যদি ভারত বা যুক্তরাষ্ট্রে ফুটপ্রিন্ট পারে, তাহলে চীনের জন্য কিন্তু এটা স্বার্থ পরিপন্থী হতে পারে। এটা হচ্ছে চীনের এটা সিম্পল চিন্তা। এবং 18 কোটির এখানে জনসংখ্যার একটা বাজার, এটাও চীন কিন্তু চিন্তা করছে। এইগুলো সবই ঠিক করছে। কিন্তু দেখুন জুলাই আগস্ট 2024, জুলাই আগস্টে এখানে 2024 যে এখন পতন হলো, মানুষের কিন্তু রাগ হয়েছে যে যারা এই তথাকথিত ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট সরকারই শেষের দিকে, ফ্যাসিস্ট সরকারকে যারা বিদেশি ক্ষমতা যারা এখানে সমর্থন করেছিল, ভারতের উপর মানুষ যথার্থ কারণে ক্ষিপ্ত হয়েছিল। চীনের উপর কিন্তু একটা টু শব্দ কিন্তু আপনার আওয়াজ বাইর হয়নি। জামাতে ইসলামীরও না, আমরা যারা বলি, বা এনসিপি, যে তখন এনসিপি হয় নাই, তরুণ যে এখানে ছাত্র সমন্বয়ের একজনও কিন্তু হয় নাই। এবং চীনের বেজিংয়ের ভিজিটের মজাটা কি, যেই যাই চীনের ভক্ত হয়ে আসে। নিশ্চয়ই চীনে অনেকগুলো ভালো কোয়ালিটিস আছে, আমি প্রথমে বলবো। এবং যেভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মাল্টিপোলার এই ওয়ার্ল্ড অর্ডারটাকে বা রুলসের উপরে ট্রেডিং অর্ডারটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, চীনের এখানে একটা পপুলারিটি বাড়ছে। কিন্তু এখানে কিন্তুটা আসে, চীনের আবার প্রজেক্টে আবার এখানে মজাও তো আছে। কেন চীনের প্রজেক্টটা কেন এখানে আওয়ামী লীগের আমলে এত মানুষ আনন্দিত হয়েছিল, কেন ওদের প্রজেক্টে এখানে যত, এটা হচ্ছে বা ইন্টারন্যাশনাল রিপোর্টস অনুযায়ী ওখানে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা কম, ওখানে দুর্নীতি করার সুযোগ আছে। এবং দুর্নীতি করার সুযোগটা আছে কিভাবে জানি, কেন শি জিনপিং যখন বিআরআইতে এখানে যখন উনি রিম্যাপিং করছে, বিআরআই 2.0 যখন করলেন, তখন কিন্তু বলছে বিআরআই প্রজেক্টে দুর্নীতি কমাতে হবে। তার মানে ইটস অ্যান অ্যাডমিশন অফ ফ্যাক্ট যে দুর্নীতি আগে হয়েছে। তো আমাদের এইসব জিনিসও মাথায় রাখতে হবে। এবং চীন কিন্তু সবার সাথে কিন্তু এনগেজ করছে। এবং আমি নির্বাচনে আগে দেখলাম যে বিএনপি, জামাত, এনসিপি সবার সাথে ওরা, এবং সিভিল সোসাইটি, মিডিয়া সবাই কিন্তু এখানে ওরা এনগেজ করছে। এবং আরেকটা জিনিস আমি না বললেই নয়, এইবার জাস্ট আমি বলে এখানে দিয়ে দিচ্ছি, এখানে এই যে আমাদের সেকশন 301 নিয়ে যে 1974 ট্রেড অ্যাক্টে আমাদের যে 10% ট্যারিফটা হলো, কী নিয়ে ট্যারিফটা আছে, যে ফোর্স লেবার, যেখানে আপনাকে আপনার শ্রমটা আপনি অনিচ্ছাকৃত করা হচ্ছে বা জোর করে করানো হচ্ছে, ওই সব দেশ থেকে আমরা এখানে কিছু হয়তো বা ক্রয় করছি আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, এবং ওই সব দেশগুলো থেকে আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল অ্যাসেম্বল করে আমরা আবার রপ্তানি করছি বা ভ্যালু এডিশন করে রপ্তানি করছি। মোদ্দা কথা হচ্ছে যে চীনের সাপ্লাই চেনে থাকলে 10% ট্যারিফ দিতে হবে। এবং আমরা যে আমদানি করি কটন, ওটার 92% আসে হচ্ছে জিনজিয়াং থেকে, যেখানে উইগার মুসলমানদের উপর অনেক জায়গায় এখানে বিশ্বের মিডিয়াতে আছে যে নিপীড়ন করা হয়, এবং ওটার আন্ডারে কিন্তু 10% ট্যারিফটা আসে। কোনটা নিয়ে বলবো? যেটা আমরা আলোচনা করছিলাম, আপনার মতামত, নাহলে তো এক পেশে হয়ে যাবে। চীনে তো আমি পড়াশোনা করেছি, এবং চীনে পড়াশোনা শেষে দূতাবাসেও ছিল প্রায় 3 বছর। তো চায়নার কিন্তু যে মানে সবগুলি রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রক্ষা করা, এটা কিন্তু চীনের কিন্তু জাস্ট এই সময়ের কোনো অ্যাপ্রোচ না। 91 থেকে 96 পর্যন্ত বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু তারা লিডার অফ দি অপোজিশনকে কিন্তু রেগুলারলি দাওয়াত করতেন। এবং লিডার অফ দি অপোজিশনের ফার্স্ট ভিজিটের সময় পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য তাকে হোস্ট করে। এটা সাধারণত তারা মানে স্ট্যান্ডিং কমিটি মেম্বার করেন, হয়তো পলিট ব্যুরোকে একজন হোস্ট করে। তো এটা তাদের অনেক পুরনো অ্যাপ্রোচ। আর চায়নার যে সাথে অন্য দেশের যে সম্পর্ক,
সেই সম্পর্কটা কিন্তু আসলে ইডিওলজি বেসড না। আমি দূতাবাসে কাজ করার সময় আমি কয়েকটা জায়গায় দেখতাম প্রেস, ইনফরমেশন কালচার অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল। তো আমি সিনহুয়া নিউজ এজেন্সি, রেডিও বেজিং বাংলা ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গায় আমি কথা বলেছি। তারপর ইউনিভার্সিটিতে যখন পড়তাম প্রফেসরদের সাথে কথা বলেছি। এই যে আমাদের দেশগুলিতে ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হ্যাঁ, ইন্দোনেশিয়াতে তো প্রায় 10 লাখের মতো কমিউনিস্টকে মেরেই ফেলা হলো প্রো চাইনিজ হওয়ার কারণে। আমাদের দেশে যে এই যে নকশালবাড়ি মুভমেন্টে, ওটাও তো চাইনিজদের সাথে সম্পর্ক ছিল। আমাকে শুধু একটা কথা বললো যে নকশালবাড়ি মুভমেন্টের যে পরপরই রেডিও বেজিং থেকে শুধু একবার তারা সাপোর্ট করছে, কিন্তু এটা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই এবং চায়নার কোনো অফিসিয়াল ডকুমেন্টে এটার কোনো অ্যাকনোলেজমেন্ট নাই। তার মানে হলো যে চাইনিজ রিলেশনটা, মানে আমাদের দেশে যারা চৈনিকপন্থী, ভারতে যারা চৈনিকপন্থী অথবা অন্য দেশে চৈনিকপন্থী, তারা রাজনৈতিকভাবে চায়নার প্রতি যতটাই নৈকট্য অনুভব করুক না কেন, চায়নার পলিটিক্যাল লিডারশিপের মধ্যে কিন্তু বিবেচনাটা কিন্তু অন্যরকম। সেটা হলো তার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, তার অর্থনৈতিক ইন্টারেস্ট। কাজে তার অর্থনৈতিক ইন্টারেস্টটাকে ধরে রাখার জন্য সরকার পরিবর্তন হোক, কোনো অসুবিধা নেই। আমার সব দলের সাথে সম্পর্ক রাখতে হবে, হ্যাঁ, যাতে সরকার পরিবর্তন হলে আমার যেন ওদের অর্থনৈতিক যে বিনিয়োগগুলো এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তো চায়নার সাথে মানে এই জিনিসটা আমাদের যেই ক্ষমতা থাকুক, যেই ক্ষমতা আসুক, আমাদের এটা মাথায় রাখতে হবে। এবং আরেকটা হলো আপনি যেটা বলেছেন যে চাইনিজরা একেবারে আপ টু ডেট টেকনোলজি আপনাকে দিতে পারবে অ্যাফোর্ডেবল প্রাইসে, যদি আমরা করাপশন না করি। এক্স্যাক্টলি, দোষটা তো আমাদের। জি, পারভেজ কি আর কিছু যোগ করবেন? 30 সেকেন্ডস আমার হাতের সময় শেষ করতে হবে। সামনে আমাদের আবারও বলছি, বৈশ্বিক অবস্থার এখানে হচ্ছে অস্থিতিশীল এবং ভূ রাজনীতি, ভূ অর্থনীতি এবং অর্থনীতি, তিনটি জায়গায় কিন্তু এখানে স্থিতিশীলতা নাই। তো এই সময় আমাদের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, কূটনীতি সবগুলোর কিন্তু একটা সমন্বয়তা করা উচিত। সমন্বয়হীনতাতে যাতে আমরা না ভুগি, নাহলে এটার জন্য আমাদের একটা চরম মূল্য দিতে হবে। আমি আশা করি যে আমাদের সরকার, নবনির্বাচিত একটা গণতান্ত্রিক সরকার, আগের অতীতের সরকারগুলোর ভুল থেকে শিখতে পারবে এবং ওরা চেষ্টা করবে যে ফরেন পলিসি, ইকোনমিক পলিসি, ন্যাশনাল সিকিউরিটি সবগুলো যাতে এটা এফেক্টিভ কোঅর্ডিনেশন হয়, যাতে আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টে সার্ভ হয়, তাতেই তখন বাংলাদেশ ফার্স্টটা ইনশিওর করা যাবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হিসাবে দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার পারভেজ করিম আব্বাসী এবং অ্যাম্বাসেডর কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা বৈদেশিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করছিলাম এবং বাংলাদেশের সংবিধানে আছে এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি কি এটা জিজ্ঞেস করলে সবাই ওটাই বলেন, যে যেটাকে একটা ম্যাক্সিমের মতো বলা হচ্ছে যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়। আজকের যুগে এটা একেবারেই অচল, আমার অতিথিরাই বলছেন। তবে জোর করে বৈরিতা করবার প্রয়োজন নেই এবং সেটা করে লাভও হয় না, কিন্তু নিজের স্বার্থটা কোথায় আছে সেটা দেখতে হবে এবং সেই অনুযায়ী আসলে সম্পর্কগুলো নির্ধারণ করতে হবে। এবং একই সঙ্গে গোটা বিশ্ব পরিস্থিতি অত্যন্ত জটিল, এখানে অত্যন্ত সতর্কভাবে পা ফেলতে হবে সম্পর্ক করবার ক্ষেত্রে। এবং সব কথার মূল কথা যেটা সরকার বলবার চেষ্টা করছে যে বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে, রক্ষা করা যায়, বাংলাদেশের স্বার্থকে আরও সমৃদ্ধ করা যায় অন্যদের সঙ্গে নেগোসিয়েশনে, সেই দিকটাতে অনেকে বেশি মনোযোগ দেবার দরকার। এবং আরেকটা কথা ওনারা বলেছেন যে এই যে পররাষ্ট্রনীতি বা কূটনীতি, অর্থনৈতিক নীতি, এইসব জায়গাগুলোর মধ্যে বা নিরাপত্তা নীতি, এইসব বিষয়ে একটা সমন্বয় যেন থাকে। কোনো দিকে আমি অনেকখানি এগিয়ে গেলাম, অন্য দিকটা পেছনে পড়ে গেল বা ঝুঁকির মধ্যে পড়ে গেল, সেটাও যেন নয়, সেই বিষয়ে অনেক সজাগ থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।